আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, নীরব জনতা এবং জাগো জনতার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আজিম আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বর্তমানে বাংলাদেশে একটি দুর্লভ ঘটনা ঘটে গেছে। ঘটনাটি হলো সাবেক জামাতে আমিরের সন্তান গোলাম আজম সাহেবের সন্তান মেজ ছেলে আজমি সাহেবকে বর্তমান সরকার গোল্ডেন হ্যান্ডশিপের মাধ্যমে, অর্থাৎ যেহেতু তাহারা দীর্ঘ 15 বছর বিভিন্ন সরকারি চাপের কারণে বাধ্যতামূলক অবসরে যান এবং আরও অনেক ঘটনা সেই সাথে জড়িত, তাদেরকে সরকার সেই অনুযায়ী র্যাঙ্ক এবং বেতন ভাতা সহ নগদ অর্থ প্রদান করেছে। তো আসুন আমরা সেই এপিসোডটি দেখি। কিন্তু তার আগে একটি কথা, শুনেছি আমাদের সাবেক 3 সেনা কর্মকর্তা এতদিন প্রকাশ্যে ঘুরেছিলেন, ফিরেছিলেন, পরিবার নিয়ে খুব আনন্দ মজ ফুর্তি করেছিলেন। তো সেটা যেহেতু আমরা শুনে থাকি বিভিন্ন গণমাধ্যমে, তো ফ্ল্যাটে ছিলেন এবং ফ্যামিলি নিয়ে খুব গালগপ্প নিয়ে ব্যস্ত ছিলেন। তো এখন তারা বর্তমানে বাংলাদেশের 150 জন সেনা কর্মকর্তাকে যখন সরকার পদোন্নতি দিয়েছে, এটা শোনার পরে ভারতের সরকার উক্ত 3 জন সেনা কর্মকর্তাকে সেনা বাহিনীর যে আমরা বলে থাকি ব্যারাক অথবা ক্যান্টনমেন্ট, অর্থাৎ হাওড়া ব্রিজের নিচে ক্যান্টনমেন্ট আছে, ভারতের হাওড়া ব্রিজের নিচে যে ক্যান্টনমেন্ট আছে সেখানে উক্ত 3 জন সেনা কর্মকর্তাকে পরিবার সহ রাখা হয়েছে, হয়তো কোনো ভয়ভীতির কারণে। আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা এপিসোডটি দেখি। সাবেক জামাতে আমির জনাব গোলাম আজম সাহেব মরহুম তাহার মেজ ছেলে আবদুল্লাহ হিল আমান আজমি সাহেব গত সরকার 2009 সালে তাহাকে জোর করে বাধ্যতামূলক অবসরে পাঠান। এরপরে গত 22শে আগস্ট 2016 মগবাজার হইতে তাহাকে সাদা পোশাকধারী ব্যক্তিরা তুলে নিয়ে গুম করে রাখেন। তারপরে দীর্ঘ 29 রাত এবং 70,000 ঘন্টা তিনি অন্ধকারে থাকেন। 24-এর গণ আন্দোলনের পর তিনি মুক্ত হন। বর্তমান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হলো গ্যাজেট, যার মধ্যে উল্লেখ আছে গত 15 বছরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যেসব আর্মি জেনারেল অর্থাৎ সকল শ্রেণীর সামরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দুরা গত সরকারের বিভিন্ন প্ররোচনার শিকার হয়ে কাজে যোগদান করতে পারেননি, তাদের মধ্যে 150 জন ব্যক্তিকে, কর্মকর্তা এবং কর্মচারীকে তাদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া হলো। এবং উক্ত তালিকায় সবচেয়ে চমকপ্রদ ছিল জনাব আজমি সাহেবের নামটি, আবদুল্লাহ হিল আমান আজমি। সেই সাথে তাকে সর্বোচ্চ লেফটেন্যান্ট জেনারেল পদ দেওয়া হয়েছে এবং 1 কোটি টাকা তাহাকে দেওয়া হয়েছে সম্মানী স্বরূপ। এক সাক্ষাৎকারে জনাব আজমি সাহেব বলেন, আমার কোনো টাকার প্রয়োজন নেই এবং যারা এখনও কষ্টে আছে তাদের দিকে সরকারকে তাকানোর কথা বলেছে এবং এখনও অনেক বন্দী আছে তাদের খোঁজ নেওয়ার কথা বলেছেন। এবং উক্ত সম্মানীর কারণে জনাব আজমি সাহেব, যিনি গোলাম আজমের পুত্র, তাহাকে সবাই রাজাকার পুত্র, তাহাকে কেন এত সম্মান দেওয়া হলো, বিভিন্ন মহলে উক্ত বিষয়টি নিয়ে বিভিন্ন কথা উঠেছে। কিন্তু দেশের স্বার্থে আজমি সাহেব ছিলেন অনড় এবং সম্পূর্ণ একজন সৎ ব্যক্তি। তাহাকে সরকারি রাষ্ট্রীয় বড় পর্যায়ে কোনো দায়িত্ব দেওয়ার চিন্তা ভাবনাও সরকার করছেন, কারণ তাহার সততা এবং তাহার যে পরিশ্রম সেটা দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে অবশ্যই সরকার বিবেচনা করে তাহাকে ভালো কোনো পদে, সরকারের গুরুত্বপূর্ণ পদে দেওয়ার চিন্তা করছেন। কারণ তিনি দেশের হয়ে দীর্ঘ 15টি বছর গুম হয়েছিলেন এবং তার কেরিয়ারে চলার সময় তিনি কোনো অন্যায় অজুর আপত্তি মেনে নেননি। দেশের স্বার্থে যখন যেটা ভালো হয়েছেন তখন সেটাই তিনি গ্রহণ করেছেন। অতএব এই জেনারেলের প্রতি আমাদের সকলের রইল সম্মান এবং ভালোবাসা। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান, মেজর জেনারেল কবির আহমেদ, উক্ত 3 সেনা কর্মকর্তা
2024 গণ আন্দোলনের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। তারপরে তারা দীর্ঘদিন ভারতের লোকালয়ে সকলের সম্মুখেই চলাফেরা করতেন এবং উক্ত 3 ব্যক্তি একটি গার্ডেন নামে পরিচিত সেই ভবনে 3টি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন। তারপরে গত কিছুদিন আগে বাংলাদেশ সরকার 150 জন সেনা কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদেরকে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। উক্ত সংবাদটি ভারতে পৌঁছানোর পরে উক্ত 3 সেনা কর্মকর্তাকে লোকালয় থেকে, অর্থাৎ আগে যেভাবে তারা প্রকাশ্যে চলাফেরা করতো এবং যেসব ভবনে ছিল সেখান থেকে নিয়ে হাওড়া ব্রিজের, যেখানে সেনা অধ্যুষিত এলাকা, হাওড়া ব্রিজের নিচে ক্যান্টনমেন্টের আবাসিক এলাকাতে রেখেছেন, যেন তাদের উপরে কোনো প্রকার কোনো অতীতের কারণে হেনস্থা অথবা তারা কোনো গুম খুনের শিকার না হন ভারতে। কারণ তারা বাংলাদেশে যথেষ্ট অকারেন্স করেছেন, গুম খুন এমন কোনো কাজ নেই তারা করেননি, সকল খারাপ কাজের সাথে তারা জড়িত ছিলেন এবং সেই কারণে তারা 3 জন উক্ত 3 সেনা কর্মকর্তা বাংলাদেশ থেকে 2024 গণ আন্দোলনের তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন এবং বর্তমানে ভারতের সরকারের নির্দেশনা দ্বারাই তারা 3 জন হাওড়া ব্রিজে আছেন, হাওড়া ব্রিজের নিচে একটি ক্যাম্পে তারা আছেন। আশা করি উক্ত সংবাদটির মাধ্যমে আমরা ধরে নিতে পারি ভীতিতে আছেন সকল অপকর্মকারীরা। একদিন এই অপকর্মকারীদের বিচার হোক, যদি সত্যি তারা দেশের জন্য ক্ষতিকারক হয়ে থাকে অবশ্যই একদিন তাদের বিচার হবেই, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এপিসোডটি দেখলাম। দেখুন, একটা জিনিস হচ্ছে যে কোনো অন্যায়ের একদিন শেষ আছে। জনাব আজমি সাহেবকে যেহেতু জোরপূর্বক তাকে অবসরে পাঠান, তারপরে পরের বছরই তাকে মগবাজার থেকে সাদা পোশাকধারীরা ধরে নিয়ে যান। তাকে আবার এই যে 24 গণ আন্দোলন, এই 24 গণ আন্দোলনের পরে ছেড়ে দিতে বাধ্য হয় গুমকারীরা। অবশ্যই এতে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বলেন অথবা যারা যারা আছে সবাই কম বেশি জড়িত ছিল অথবা জানতেন। আমি আবারও বলছি অথবা জানতেন বিষয়টি। তো তিনি যেহেতু দেশেই ছিলেন, সম্ভবত আয়না ঘর খ্যাত সেই কারাগারে, তো সেই আয়না ঘর থেকে তাকে মুক্ত দেওয়া হয়। তো তিনি বর্তমানে সরকারের যে প্রণোদনা সেটা পেয়েছেন আজমি সাহেব, এবং তিনি সংবাদ সম্মেলনে এটাও বলেছেন আমার টাকার দরকার নেই, তার চাইতে প্রয়োজন যারা এখনও কষ্ট করছে, বিভিন্নভাবে হেনস্থার শিকার, তাদের দিকে গুরুত্ব দিন। তো তার বীরত্ব, তার বড় মনের পরিচয় তিনি দিয়েছেন। পক্ষান্তরে বাংলাদেশের যে 3 সেনা কর্মকর্তাকে আপনারা দেখলেন, তারা ছিল এতদিন ভারতে খুব ভালোই প্রকাশ্যে, এখন তাদেরকে ক্যান্টনমেন্ট এরিয়াতে নেওয়া হয়েছে হাওড়াতে, সেখানে তারা আছেন। হয়তোবা এর মধ্যে কোনো ভয়ের কারণ অথবা কোনো একটা ভীতি কাজ করছে, আমি জানি না, হয়তোবা আমার এটা সত্য হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসি আমরা শহীদ হাদির মৃত্যু নিয়ে। শহীদ হাদির মৃত্যুকে কেন্দ্র করে কিছুদিন আগে গণমাধ্যমে প্রকাশ্যে মমতা, কলকাতার সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন প্রকাশ্যে ঘোষণা দিলেন ভারতের সরকার জড়িত এবং তিনি অমিত শাহের নাম বলেছেন, এইভাবে বিভিন্ন চ্যানেলে আপনারা খবরটি দেখেছেন। কিন্তু আমার কথা, যেখানে ভারতের মানে 4 বারের যিনি ছিলেন কলকাতার মুখ্যমন্ত্রী, তিনি বলছেন অমিত শাহের কথা, ভারত সরকারের কথা। আমাদের শামা ওয়াজেদ তিনি বলছেন ওই মমতা তিনি ইলেকশনে হেরে বর্তমানে তার যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব পদ সেটা নির্বাচনে হেরে মাথা নষ্ট হয়ে আবল তাবল বকছেন, এটি বলছেন শামা ওয়াজেদ। তো শামা ওয়াজেদ তিনি এত বড় বিশেষজ্ঞ হয়ে গেলেন, মমতা কি বলছেন না বলছেন সেটা তিনি ধরে ফেললেন, এলোমেলো কথা বলছেন। শামা ওয়াজেদ তাহলে নিশ্চয়ই জানেন কারা মারছে, কে কি করেছে। এখানে শামা ওয়াজেদের এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ, তিনি কেন এই কথা বললেন? তিনি ওই মুখ্যমন্ত্রী সাবেক যে কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বললেন যে না, তিনি এই নির্বাচনে হেরে এলোমেলো বলছেন। অ্যাকচুয়ালি শামা ওয়াজেদের এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য এটা দর্শক শ্রোতা আপনারাই বলতে পারবেন। আসুন আমরা মমতা ব্যানার্জির সেই বক্তব্যটি দেখি, সেই সাথে শামা ওয়াজেদের সেই কথাটাও স্কলের মাধ্যমে দেখি। আসুন। ওসমান হাদিকে কারা হত্যা করেছে তার সবটাই নাকি জানেন মমতা ব্যানার্জি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবে আমি তো সবটাই জানি। স্পষ্ট ইঙ্গিত দিলেন হাদিকে হত্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততা নিয়ে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। তারপরে তারা মেঘালয় গিয়ে বাংলায় চলে আসে, তখন আমাদের এসটিএফ তাকে ধরে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দেশের স্বার্থে হাদির খুনিদের গ্রেপ্তার
ফোন করে চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ মমতার। হোম मिनिस्टर নিজে আমাকে ফোন করে বলছেন आप चलो आपको बेंगल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए एक देश के लिए है। মমতার এমন মন্তব্যে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন যেহেতু মমতা ব্যানার্জির বন্দ্যোপাধ্যায়ের নিজের মুখের কথা যে এতে জড়িত ভারত এবং ভারতের প্রশাসন, এবং সেখানে সে অমিত শাহের নাম বলেছেন, আমাদের শামা ওয়াজেদ বলছেন, এটি তিনি এলোমেলো কথা বলছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, তবে যেখানে ভারতের প্রতিনিধিত্বকারী যিনি এই কথা বলেন তার কথার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এইভাবে আন্ডারটেকিং অর্থাৎ যোগ মানে তাকে সেভ করা অথবা বাঁচিয়ে নেওয়া এই হত্যাকাণ্ডের বিষয়টি, এটি তার পক্ষে বলা কতটুকু যুক্তিযোগ্য হয়েছে সেটা প্রিয় দর্শক শ্রোতা আপনারাই ভালো বলতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমার অনুষ্ঠানটি আপনারা মাঝখান থেকে না দেখে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটি আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল। এবং সবার আগে আমাদের বাংলাদেশ নিজের জন্মভূমি, নিজের জন্মভূমির ক্ষেত্রে আমরা যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকব। আমার জন্মভূমি থাকবে এবং সুরক্ষিত, এবং আমরা সবাই যার যার জান দিয়ে হলো দেশকে সুরক্ষিত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।